আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে পড়াবো। আজকে তোমাদেরকে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, আমি বাস্তব সংখ্যার ধারণা দেব। তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা জানতে হলে প্রথমে আমাদেরকে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পূর্ণ সংখ্যা আরো আছে, এগুলো আমি পরে লিখব যাতে বোর্ড একটু ছোট। স্বাভাবিক সংখ্যা কি? তো প্রথমে আমি স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। 1 2 3 1 2 3 4 5 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপরে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যা এবং এক ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 3 2 3 5 7 ইত্যাদি। 2 এর গুণনীয়ক হচ্ছে 2 এবং 1, 3 এর গুণনীয়ক 1 এবং 3, 7 এর গুণনীয়ক একইভাবে 1 এবং 7, 5 এর গুণনীয়ক 1 এবং 5। সুতরাং 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকলে সেগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা। এবার যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা 2 এর অধিক গুণনীয়ক থাকে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 9 12 14 ইত্যাদি। তো 9 কে ভাঙলে আমরা 9 এর গুণনীয়কগুলো যদি লিখি, কি কি লিখতে পারি? 1 3 9, তাহলে 1 3 9, 9 কে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে। 12 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3 4 6 12, তাহলে 12 এর 1 2 3 4 5 6টা গুণনীয়ক, তাহলে 12 কে ভাঙা যাচ্ছে, এই জন্য 12 হচ্ছে যৌগিক সংখ্যা। আর 14 হচ্ছে যৌগিক সংখ্যা। 14 এর গুণনীয়ক কি? 14 এর গুণনীয়ক হচ্ছে 14 এর গুণনীয়ক 1, তারপর 2, তারপরে 7 14, এগুলা হচ্ছে যৌগিক সংখ্যা। এখন পড়ব আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন -3 -2 -1 0 1 2 3 4। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা 1 2 3 4 হচ্ছে শূন্য থেকে বড়, আর -1 -2 -3 হচ্ছে শূন্য থেকে ছোট, আর এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে বললাম? আমরা কি বলবো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এরপরে পড়বো আমরা ভগ্নাংশ। ভগ্নাংশ
ভগ্নাংশ কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে তাকে ভগ্নাংশ বলা হয়। যেমন ভগ্নাংশ হচ্ছে 5/4, 2/3 ইত্যাদি। একটা হর একটা লব যদি থাকে সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। p/q আকারে প্রকাশ করা গেলে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। q এর মান কখনো শূন্য হতে পারবে না। q not is equal to 0, q not is equal to 1। q এর মান শূন্য অথবা 1 হওয়া যাবে না। যদি q এর মানটা 1 হয় তখন লবটাই হবে আনসার, 0 হলে উত্তর হবে 0। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি q এর মান 0 এবং 1 হওয়া যাবে না। এখন পড়ব আমরা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা p/q আকারে কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। যখন p ও q পূর্ণ সংখ্যা এবং q not is equal to 0 মূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ, তার মানে ভগ্নাংশ আকারে প্রকাশ। তাহলে যেমন 3/1 সমান 3, তারপরে 11/2 সমান 5.5। তো কোন সংখ্যাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তখন সেই সংখ্যাগুলোকে বলবো মূলদ সংখ্যা। তা 5/3 সমান 1.666 ইত্যাদি, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যাকে p/q আকারে বা ভগ্নাংশ আকারে হর বা লব আকারে প্রকাশ করা গেলে সেগুলোকে বলবো মূলদ সংখ্যা। এখন শিখবো আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয়, এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ অমূলদ সংখ্যা। যেমন যে সকল সংখ্যা আমরা সংখ্যা থেকে পাই, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন √2 এর মান হচ্ছে 1.4142। তাহলে √2 পূর্ণবর্গ নয়, √2 পূর্ণবর্গ নয়। যেমন √3 সমান 1.73205। তাহলে √3 কে p/q আকারে প্রকাশ করতে পারতেছি না, √2 কে p/q আকারে প্রকাশ করতে পারতেছি না। আর √2 এবং √3 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এখন শিখবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে সীমিত, দশমিক ভগ্নাংশ দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত হবে।
যেমন আমি লিখতে পারি 0.52। দশমিকের পরে অঙ্ক সংখ্যা হচ্ছে সীমিত 5 এবং 2, তাহলে এটা হচ্ছে সসীম আর দশমিক আছে, এই জন্য আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি অঙ্ক সংখ্যা সীমিত না হয় তখন বলবো যেমন 1.33321 ইত্যাদি। দশমিকের পরে অঙ্ক সংখ্যা অসীম, এই জন্য এটাকে বলতে পারি আমরা অসীম দশমিক ভগ্নাংশ। সসীমের জায়গায় অসীম লিখলে হবে। অসীম দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে আমরা সসীম দশমিক ভগ্নাংশ কি জানছি, অসীম দশমিক ভগ্নাংশ কি তাও জানছি। এখন শিখবো আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত যদি দশমিক বিন্দুর পরে একই অঙ্ক বারবার আসতে থাকে, যেমন 1.232323। দশমিকের পর একই অঙ্ক বারবার আসতেছে 23 আসতেছে, তো দশমিকের পর বারবার একই অঙ্ক আসলে তখন সেটাকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক দিয়ে লেখা হয়, অর্থাৎ আবৃত দিয়ে লেখা হয় 2 এবং 3 পৌনঃপুনিক। তার মানে 2 এবং 3 বারবার আসতেছে, 2 3 2 3 2 3 বারবার আসতেছে। আর একটা দেখা যেমন 2.456 4 5 6 4 5 6 ইত্যাদি আসতেছে। 2.456 4 5 6 4 5 6 বারবার আসতেছে। যেহেতু 4 5 6 বারবার আসতেছে তাই আমরা কিভাবে লিখতে পারবো 2.456। 4 এর উপর একটা পৌনঃপুনিক, 6 এর উপর একটা পৌনঃপুনিক, তার মানে 5 এর উপরেও পৌনঃপুনিক আছে। 4 থেকে 6 এর মধ্যে পৌনঃপুনিক, তার মানে 4 5 6 তিনটাতেই পৌনঃপুনিক আছে। আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ জানছি। এখন আমরা দেখব অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা সীমিত নয়, অসীম, এবং এক একটা অঙ্ক এক এক রকম, 2 5 2 1 4 এক একটা এক এক রকম। একই অঙ্ক বারবার আসতেছে না, তাহলে এটা অনাবৃত। আর যদি একই অঙ্ক বারবার আসে যেমন 2 3 2 3 2 3, দশমিকের পরে একই অঙ্ক বারবার আসতেছে, এই জন্য এটা হবে অসীম আবৃত। অসীম আবৃত। আর একই অঙ্ক বারবার না আসলে অনাবৃত, এখানে আমি পৌনঃপুনিক দিতে পারবো না। আমরা এতটুকু শিখছি, এরপরে আমরা চলে আসবো বাস্তব সংখ্যায়। আমাদের অধ্যায়টা বাস্তব সংখ্যা নিয়ে, এখন আমি আসবো বাস্তব সংখ্যায়। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। সকল মূলদ
এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো আমরা মূলদ সংখ্যাও কি জানছি, অমূলদ সংখ্যাও কি জানছি। মূলদ সংখ্যা কাকে বলে? আমরা কি বলবো? যে সকল সংখ্যাকে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যাকে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। আর মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা উভয়কে একসাথে বলা হবে বাস্তব সংখ্যা। আমাদের অধ্যায়টা যেহেতু বাস্তব সংখ্যা নিয়ে, আমরা বাস্তব সংখ্যা কি এখন তো বুঝতে পারছি। কি বলবো? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা শিখছি। এখন আমরা শিখব ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, এটা তো বলে ফেলছি ধনাত্মক। ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলো। ধনাত্মক মানে তো বড়, বেশি। তাহলে শূন্য থেকে বড় কি? 1 2 3 4 5 ইত্যাদি, এগুলা শূন্য থেকে বড়, এগুলা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখন শিখবো আমরা ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক মানে ছোট, শূন্য থেকে ছোট। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। যেমন শূন্য থেকে ছোট কি? -5, এটা শূন্য থেকে ছোট। -4 -3 -2 -1 এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আচ্ছা তোমরা বলো তো, শূন্য বড় নাকি -5 বড়? কোনটা বড়? এই দুটা সংখ্যার মধ্যে শূন্য বড়, দুটো অঙ্কের মধ্যে শূন্য বড় নাকি -5 বড়? আমাদের 5 কে বড়র মতো লাগতেছে, কিন্তু এর আগে একটা মাইনাস চিহ্ন রয়েছে, তখন একটা ছোট হয়ে গেছে। মাইনাস থাকলে ছোট হয়ে গেছে। তাহলে -5 হচ্ছে শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট। এখন এখানে -1 বড় নাকি -2 বড়? যেহেতু যত বড় সংখ্যার আগে মাইনাস থাকবে ততই সংখ্যাটি ছোট হবে। -1 এর চাইতে -2 ছোট, -2 এর চাইতে -3 ছোট, -3 এর চাইতে -4 ছোট, -4 এর চাইতে -5 ছোট। বড়র মতো লাগতেছে কিন্তু বড় না, যেহেতু মাইনাস আছে এগুলা ছোট। এখন বলবো আমরা অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। শূন্য সহ, অঋণাত্মক মানে ধনাত্মক কিন্তু শূন্য সহ, কিন্তু ধনাত্মক সংখ্যাতে আছে যে শূন্য থেকে বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। কিন্তু অঋণাত্মক সংখ্যা যখন বলবো তখন বলবো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। যেমন 0 1 2 3 4 5 ইত্যাদি, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। আমরা এতটুকু শিখছি। এখন আমরা 3 পৃষ্ঠায় একটা চার্ট রয়েছে, চার্টটা একটু দেখবো।
সার থেকে কি বুঝতে পারে একটু দেখি। আমাদের অধ্যায়টার শিরোনাম ছিল বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কাকে বলে এটা শিখছিলাম কিরকম। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে আমরা বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করতে পারবো? দুই ভাগে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করব। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে বিভাগে ভাগ করছি। তো মূলদ সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। যেমন পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন 3 এটা একটা পূর্ণ সংখ্যা, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে কি হবে? 3/1 হবে। তারপরে 5.5 এটাকে কি লিখতে পারি? 11/2। 11/2। তাহলে 3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, আর 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 5.5 এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। 3/1 মানে পি বাই কিউ আকারে, 11/2 এটাও পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আর সবগুলা মিলে হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো আমরা দুই ভাগে ভাগ করি। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা। তো এখন আবার পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? পূর্ণ সংখ্যা কি? এর আগে আমরা পূর্ণ সংখ্যা কিরকম শিখছিলাম? পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যা কয় ভাগে ভাগ করতে পারবো? দুই ভাগে। শূন্য সহ, কিন্তু শূন্য সহ, শূন্য সহ এটাকে দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা।
ঋণাত্মক সংখ্যা। এখন ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যাবে? ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যাবে? আমরা ভগ্নাংশকেও দুই ভাগে ভাগ করতে পারি। ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ। আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে যে এটা তো আমরা শূন্য সহ সকল ধনাত্মক এবং অঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সংখ্যা থেকে তো আমরা লিখতে পারি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ আছে যেমন 3/2, তারপরে 4/3, তারপরে 5/4 ইত্যাদি। এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশ কে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র। সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত। ভগ্নাংশ। আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। তো এখন প্রকৃত কি, অপ্রকৃত কি, মিশ্র কি? প্রকৃত হচ্ছে যে সকল ভগ্নাংশের হর বড়, লব ছোট। উপরেটা লব, নিচেরটা হর। হর ছোট, না সরি, লব ছোট, হর বড়, সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। হর যদি বড় হয়, লব ছোট হলে প্রকৃত। আর অপ্রকৃত হচ্ছে উল্টা, লব বড়, হর ছোট, তখন হবে অপ্রকৃত। লব বড় হলে হচ্ছে, যেমন এখানে আমি 7 লিখতে পারি, আবার এটা 3 দিতে পারি, অসুবিধা নেই। এটা আমি 6 দিতে পারবো। লব বড় হলে অপ্রকৃত। এখন পড়বো আমরা মিশ্র কি। মিশ্র হচ্ছে যে সকল ভগ্নাংশের সমস্ত থাকবে, যেমন 2 সমস্ত, 1/4 সমস্ত রাখলে মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে সমস্ত, যেমন 3 সমস্ত, 2/5 ইত্যাদি মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র তিনটাই শিখছি। এখন আমি দশমিক ভগ্নাংশের কথা বলবো। দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সসীম, সসীম, আর একটা হচ্ছে
অসীম আবৃত, সসীম অসীম, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কি? সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে, এই তো সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত থাকবে। সসীম মানে সীমিত, 0.53। দশমিকের পরে মাত্র দুটি অঙ্ক রয়েছে, এটা সীমিত। এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। যেমন 4.23, সারও দিলাম, অসুবিধা নাই, কিন্তু সসীম সীমিত, এটা সসীম। কিন্তু দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা সীমিত না হয়, যেমন 0. তোমরা ক্যালকুলেটরে হিসাব করো যে, যেমন 1.2, 3, 4, 5, 6 অনেক 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 আসতেছে ক্যালকুলেটরে, দশমিকের পরে অনেক অঙ্ক আসে। তো এগুলা হচ্ছে অসীম, অসীম আবৃত, অসীম আবৃত। যেমন আমি এটাকে এভাবে লিখি, অসীম আবৃতটা যেমন 1.2, 3, 2, 3, 2, 3 অনেক আসতেছে, 2, 3 আসতেছে, বারবার 2, 3 আসতেছে। এটা হচ্ছে অসীম আবৃত, বারবার যেহেতু আসতেছে অসীম। এখন আবৃত কেন? আবৃত হচ্ছে যে বারবার 2, 3, বারবার 2, 3, বারবার 2, 3, তখন এটাকে আমরা কি করতে পারি? 1.23 ফোনোফোনিক, এটা নাম ফোনোফোনিক। তাহলে 1.2 ফোনোফোনিক, 3 ফোনোফোনিক, এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা সসীম মানে কি চিনছি? দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে, নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, এটা হচ্ছে সসীম। আর অসীম হচ্ছে দশমিকের পরে নির্দিষ্ট না, অনেক 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 আসতে থাকবে। তোমাদের ক্যালকুলেটরে আসে যে এরকম, এগুলো হচ্ছে অসীম। আর আবৃত কি সেটা তো বলছি। এবার আসি অমূলত সংখ্যা, আমি এদিকে লিখি অমূলত সংখ্যা। এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, অসীম অনাবৃত, অনাবৃত দশমিক, অসীম অনাবৃত দশমিক। তো অসীম অনাবৃত দশমিক এটা কি জিনিস? সসীমাবৃত চিনছিলাম আমরা কিরকম, অসীম আবৃত চিনছিলাম কিরকম, 2.232323। তো আবৃত মানে কি? যেহেতু 2, 3 বারবার আসতেছে, এই জন্য আমি 2 এর উপর একটা ফোনোফোনিক, 3 এর উপর একটা ফোনোফোনিক দিলাম, এগুলোর নাম ফোনোফোনিক। এগুলোর মানে হচ্ছে বারবার আসতেছে, এটা হচ্ছে অসীম আবৃত, বারবার আসতেছে। কিন্তু এবার এটাতে আসি, অসীম অনাবৃততে আসি। অসীম অনাবৃততা কিরকম? অসীম ঠিক আছে 2, যেমন 1 লিখি আমি 1.73205 লিখলাম। এইটো অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অনাবৃত কেন? আবৃত মানে দশমিকের পরে বারবার আসবে, কিন্তু অনাবৃত পরে দশমিকের পরে একই অঙ্ক বারবার আসবে না। যেমন 1.73205 দশমিকের পরে একই অঙ্ক বারবার আছে, দশমিকের পরে একই অঙ্ক বারবার নেই। একই অঙ্ক বারবার না থাকলে অনাবৃত, আর একই অঙ্ক বারবার থাকলে 2, 3 এটা আবৃত। আমি আর বেশিক্ষণ ক্লাস করব না তোমাদেরকে, তোমরা পরবর্তীতে এই মৌলিক বিষয়গুলো আয়ত্ত করে, তোমরা মৌলিক বিষয়গুলো আয়ত্ত করে অনুশীলনী 1 নৈবিত্তিক গুলা পারো কিনা দেখবে। না পারলে আমি তো পরবর্তী আরেকটা ক্লাস নেব, আরো ক্লাস নেব, এই ক্লাসগুলা মনোযোগ সহকারে করবে
ইনশাআল্লাহ সবাই বুঝবেন। তা আজকের মতো ক্লাস এখানে থাকুক। ধন্যবাদ।